সবাই চলে আসেন আপুরা, আমি শুরু করে দিয়েছি আমাদের তৃতীয় যে পার্ট আজকে আমাদের ক্লাসের, সেটা শুরু করে দিয়েছি। তো আপনারা সবাই একে একে চলে আসেন। আমি মোমটা এখানে কড়াইটা ঠিক মতো সেট করে নিই। ওকে, ওকে। আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আমি একটু মোমটা ঠিক মতো গরম করে নিচ্ছি। আচ্ছা, তো দেখেন আমি ব্রেকের মধ্যে যেটা করেছি, যে আমার যেই টেবিলটা ছিল সেটার মধ্যে আমি একটা আমার পুরাতন যে কাঁথা, সে পুরাতন কাঁথা বিছিয়ে নিয়েছি। পুরাতন কাঁথার উপরে আমি কিছু পুরাতন পত্রিকা দিয়ে নিয়েছি, বেশ অনেকগুলো। হ্যাঁ, পুরাতন পত্রিকা দিয়ে নিয়েছি। এতে করে যেটা হয়েছে যে আমার যখন আমি কাপড়ে মোমটা লাগাবো ছাপ দিয়ে ব্লকের মতো, তখন সুন্দরভাবে মোমটা কাপড়ে লাগবে। আচ্ছা, তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে একটা পুরাতন কাঁথা, তার উপরে হচ্ছে একটা বেশ কিছু পুরাতন পত্রিকা। আর ট্র্যাডিশনালি বাংলাদেশে যেভাবে এই কাজগুলো করা হয়ে থাকে সেটা হচ্ছে, যেটা করে ওরা, যে বালুর উপরে করে আর কি। এই বেডটা ওরা বালু দিয়ে তৈরি করে দিয়ে বালুর উপরে কাপড়টা রেখে তারপরে তার মধ্যে ব্লক করে, মানে ব্লকের মানে মোমটা ব্লক করে আর কি কাপড়ে। তো সেভাবে তো আসলে আমরা করতে পারি না, কারণ বালুর মধ্যে করাটা একটু মানে ময়লা আবর্জনা থাকে সেখানে, সেটা আসলে সম্ভব হয় না। যে কারণে আমরা ঘরে যখন কাজ করব তখন আমরা এইভাবে আসলে তৈরি করে নিই। আচ্ছা, এটা হ্যাং হয়ে গেছে কেন দেখতো? আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু বলেন। পলি দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা ডিপেন্ড করে আপনার উপরে। পলি ছাড়াও হবে, পলি দিলেও হবে। আচ্ছা, আচ্ছা, একটু কমেন্ট করেন যে ঠিকমতো আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা, তাহলে আমি কাপড়ে মোম বসাতে চলে যাই। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাচ্ছে। ওকে, তো যেটা আমি করব, ফার্স্টে আমি কাপড়টা আগে বিছিয়ে নেব এটার মধ্যে। এভাবে সমান করে আগে আমি কাপড়টা বিছিয়ে নেব। এখানে দাঁড়িয়ে কাজ করতে হবে। কড়াইটা আমার আরেকটু পাশে সরাতে হবে এখন, না হলে আমার সবটা কাপড় এখানে জায়গা হচ্ছে না। তো আমি যেটা করব, ফার্স্টে আমি কাপড়টা আগে বিছিয়ে দিব এখানে, ঠিকভাবে সমান সমান করে টান করে বিছিয়ে দিব। তারপরে আমি মোম লাগাতে চলে যাব কাপড়ের মধ্যে। এই তো। তো আমি এখানে আমার সুবিধার জন্য দুটো দাগ টেনে নিয়েছি, যাতে করে আমার লাইনটা সমান হয়, এই জন্য। তো আপনারা চাইলে দাগ টেনেও করতে পারেন, আবার চাইলে যদি কেউ চান যে দাগ টানবেন না, সেটাও করতে পারেন। ডিপেন্ড করে আসলে কাজের যতটা নিখুঁত আপনি কাজ চান। বাটিকের কাজ যদিও একটু মানে অগোছালোই দেখতে ভালো লাগে, তারপরেও যদি একটু নিখুঁত আপনি চান, সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন। আচ্ছা, ওকে, ক্লিয়ার দেখা যাচ্ছে, এক আপু লিখেছেন। ওকে, আমি আমার চুলাটাকে আরেকটু সরাতে হবে আমার, আদারওয়াইজ আমি ঠিকভাবে এখানে কাজটা করতে পারছি না। জাস্ট মোমটা তো গরম করতে হয় কীভাবে, সেটা আপনাদেরকে দেখালামই। এবার আমি চুলাটাকে একটু সরিয়ে দিলাম, তারপর চুলার উপরে আমি মোমটা রাখলাম। এখন ঠিক দেখা যাচ্ছে? ওকে, হ্যাঁ। তো আমার কাপড়টাও ঠিকমতো এখানে বিছানো হয়েছে। ওকে, তো ফার্স্টে যেটা করতে হবে, আমাদের যে ডাইসটা আছে, মোমের যে ব্লকটা আছে, সেই ব্লকটা আমরা কি করব, শুরুতেই আমরা এভাবে কিছুক্ষণ এটাকে মোমের মধ্যে এভাবে রেখে দিব।
এতে করে যেটা হবে, এটা ঠিকমতো গরম হয়ে যাবে এবং গরম হওয়ার ফলে এটা ঠিকমতো মোমটাকে অ্যাবজর্ব করতে পারবে। আদারওয়াইজ যেটা হবে, যদি ঠান্ডা থাকে আপনার ডাইসটা মানে স্টিলটা, তাহলে যেটা হবে এটার মধ্যে হচ্ছে আপনার মোমটা ঠিকই লাগবে, কিন্তু কাপড়ে সেই মোমটা ঠিকমতো বসাতে পারবে না। সেজন্য কিছুক্ষণ ধরেন 1-2 মিনিট আগে থেকে ডাইসটাকে আপনি আপনার কড়াইয়ের মধ্যে এভাবে রেখে দিবেন। তো আমি এটা কড়াইয়ের মধ্যে ডাইসটাকে দিয়ে আমি আবার চুলার মধ্যে এভাবে রেখে দিলাম, জাস্ট 1-1.5 মিনিটের জন্য আর কি, বেশিক্ষণ না। ওকে, আচ্ছা। তো আসলে মোম বাটিক বলি বা হচ্ছে আমরা যে কোনো রকমের বাটিকই বলি না কেন, হ্যাঁ, বাটিকের কাজগুলো আসলে করা খুবই সহজ, আসলে একদমই সহজ, কিন্তু আসলে এগুলো করতে অনেকটা ঝামেলা হয়। মোম গলাতে হয়, মোম কাপড়ে বসাতে হয়, তারপর রং করতে অনেকটা দীর্ঘ একটা সময় লাগে, তারপর মোমটা কাপড় থেকে তুলতে হয়, মানে একটু প্রসেসিংটা একটু আপনার লেন্দি, যে কারণে আসলে আমরা বাটিকটা খুব একটা করি না। মানে একদম যতটুকু না করলেই নয়, খুব প্রয়োজনে বা নিজের দরকারে বা হচ্ছে ধরেন প্রয়োজনের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই আসলে করা হয় ঘরে। আদারওয়াইজ এত ঝামেলা আসলে যখন আপনারা কাজটা ফাইনালি করবেন বাড়িতে নিজেরা, তখন বুঝতে পারবেন আসলে এটা করতে ঠিক কতটুকু ঝামেলা পোহাতে হয়। আজকে আজকে এবং কালকে 2 দিন তো আপনারা দেখবেন, 3 দিন দেখবেন, তখন আশা করি কিছুটা ধারণা হয়ে যাবে। ওকে, তো আমি এবার কাপড়ে চলেন ছাপ দেওয়া শুরু করে দিই। আমার মোমটা গরম হয়ে গিয়েছে এবং আমার ডাইসটাও গরম হয়ে গিয়েছে। আমি এবার ডাইসটাকে কি করব, একটু দেখেন সবাই, আমি এখানে ধরছি ডাইসটাকে একটু এভাবে ঝেঁকে ঝেঁকে আমি ডাইস থেকে এক্সট্রা যে মোমটা ডাইসে লেগে আছে সেই মোমটা আমি সরিয়ে নিব। ঠিক আছে, একটু ঝাঁকতে হবে এভাবে, এভাবে একটু নাড়াচাড়া করতে হবে ডাইসটাকে তুলে। তো আমি এভাবে একটু নাড়াচাড়া করি, যে এক্সট্রা যে মোমটা ছিল সেটা আমি ফেলে দিলাম। ফেলে এবার আমি এটাকে এখানে এইভাবে বসিয়ে দিব। আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। এভাবে ঝেঁকে ঝেঁকে জাস্ট একটা ছাপ দিলেই হবে, মানে অনেকক্ষণ ধরে জোরে চাপাচাপি করতে হবে না, জাস্ট নর্মালি একটা ছাপ দিবেন, জোরে একটা চাপ দিয়ে তারপর তুলে ফেলবেন। এই তো, বেশিক্ষণ রাখলে যেটা হবে যে আপনার মোমটা ছড়িয়ে যায়। যেমন আমি এখানে একটু কম সময় রেখেছি, বেশি ছড়ায়নি, কিন্তু এখানে একটুক্ষণ ধরে রেখেছিলাম বলে ছড়িয়ে গিয়েছে। তো আপনি যদি একটু বেশি মোটা চান লাইনগুলো, তাহলে বেশিক্ষণ ধরে রাখবেন, নাহলে জাস্ট এভাবে দিয়েই আপনি তুলে ফেলবেন। সব সময় যেটা করতে হবে, এভাবে কাপড় ডাইসটা মোম থেকে তুলে একটু ঝাঁকতে হবে, এভাবে ঝেঁকে ঝেঁকে এক্সট্রা মোমটা এখান থেকে ফেলে দিতে হবে, ফেলে তারপরে কাপড়ে ছাপ দিতে হবে। এইভাবে খুবই সহজ একটা পদ্ধতি, খুবই সহজ একটা কনসেপ্ট। জাস্ট একটু যদি মনোযোগ সহকারে যদি একটু কাজটা যদি আপনারা দেখে বুঝে নিতে পারেন, তাহলে নিজেরা অনেক ভালো কাজ করতে পারবেন। ব্যাস, এই তো। তো আমার কাপড়ের আমি একটা বর্ডার ক্রিয়েট করে ফেললাম। একটু কমেন্ট করেন সবাই, যারা যারা, আমি অনেকক্ষণ কমেন্ট পাচ্ছি না বলে আমার একটু মানে কনফিউশন হচ্ছে, আপনারা ঠিকমতো দেখতে পাচ্ছেন কি না একটু কমেন্ট করেন, যে বুঝতে পেরেছেন বা দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না। হ্যাঁ, চুলাটা লো হিটে রাখতে হবে, তারপর এভাবে আমরা তুলে ফেলবো। তৎক্ষণাৎ তুলে ফেলতে হবে, না হলে কিন্তু কাপড়টা আপনার পত্রিকার মধ্যে বসে যাবে। এই যে আমরা তৎক্ষণাৎই তুলে ফেললাম। তো আমি আরেকটা বর্ডার করব, সেজন্য আমি ওই পাশটা তো করে নিচ্ছি। আপনারা দেখেন, আমি তো দেখাচ্ছি আপনাদেরকে। মাত্র তো মোম লাগানো শুরু হলো, আমরা আরও বেশ কয়েক জায়গায় মোম লাগাবো কাপড়ে। ওকে,
আপনারা চাইলে কাপড়টা, আমি তো মানে কাপড়টা কোনো ভাঁজ দিইনি, আপনারা চাইলে কিন্তু কাপড়ে 2টা বা 3টা ভাঁজ করেও নিতে পারেন। যদি বড় কাপড় হয় তখন তো আসলে পুরো কাপড়ে ভাবে মোম লাগানো সম্ভব হয় না এত বড় কাপড়ে, তখন আমরা কি করি 2টা বা 3টা ভাঁজ দিয়ে নিই কাপড়ে আগে। হ্যাঁ, আপনি যেখানে যেখানে ডিজাইন চাইবেন সেখানে সেখানে আপনি ছাপ দিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে, আচ্ছা এখন কি এক সাইড হয়ে আছে? এখন তো মনে হয় ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন তো পুরোপুরি আমি দেখানোর চেষ্টা করছি, এখন পুরো স্ক্রিনই আছে। ওকে, তো আমি এখন কাপড়ে বাকি বাকি বর্ডারটা করে নিচ্ছি বর্ডারাইজ দিয়ে। এই তো। হ্যাঁ, 2 ভাঁজ 3 ভাঁজেও কাপড়ে মোম বসানো যায়, ঠিক আছে? হ্যাঁ, কাপড়ে মার ছাড়িয়ে নিলে ভালো, মার না ছাড়িয়েও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদি চান আপনি কাপড়ে মার ছাড়িয়ে কাজ করবেন সেটা তো খুবই ভালো হয়, কারণ আমরা যদি প্রুশিয়ান রং দিয়ে কাজ করব, তো প্রুশিয়ান রংটা আবার কাপড়ে মার ছাড়িয়ে নিয়ে যদি রং করা হয় তাহলে সেটা ভালো। যে কারণে যদি মার ছাড়িয়ে নিতে পারেন কাপড়টাতে আগে, সেটা ডিজাইনটা ভালো মতো আসবে তাহলে। তো আমি যেটা করছি তৎক্ষণাৎই তুলে ফেলছি, বেশিক্ষণ রাখবো না, কারণ বেশিক্ষণ রাখলে যেটা হবে কাপড়টা হচ্ছে যে এভাবে আটকে যায় পত্রিকার মধ্যে। আচ্ছা, পুরা দেখা যাচ্ছে তাহলে তো খুব ভালো হয়। খালেদা আপু, আপনারা দেখতে পারলেই তো আমার ভালো। ওকে, তো এই হচ্ছে কাপড়ে আমরা কিভাবে মোম ব্রাশ করব, সরি মোম আমরা কাপড়ে কিভাবে, কাপড়ে ডাইস দিয়ে কাপড়ে কিভাবে মোম লাগাবো, এটা হচ্ছে সেই পদ্ধতি, ঠিক আছে? তো এরপরে হচ্ছে আমরা এই যে মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ অনেকটা জায়গা আছে, সেই জায়গাটার মধ্যে হচ্ছে আমরা ফাটা বাটিক করব। ফাটা বাটিক বা ক্রেক বাটিক বলে থাকে, শান্তিনিকেতনে খুব বেশি, এটা মানে ইন্ডিয়াতে সেটা খুব বেশি প্রচলিত। সেই বাটিকটা কিভাবে করতে হয়, সেই ইফেক্টটা, সেটার জন্য আমরা মাঝখানের অংশটা সেই ফাটা বাটিকটা করবো। অর্থাৎ এই জায়গাটা থাকবে হচ্ছে বর্ডার, আর এখানটায় থাকবে হচ্ছে সেই ফাটা বাটিক। ওকে, আচ্ছা। সুলতা রয়, এখন আমি দাম নিয়ে কথা বলছি না, সুতরাং আপনি এখন অন্য প্রসঙ্গে কথা বলবেন না। যখন আমরা দাম নিয়ে কথা বলেছি তখন দামের বিষয়ে জানতে চেয়েছেন, বলেছি। এখন আমরা কাজ করছি, এখন আমরা কাজে থাকতে চাই। আচ্ছা, হ্যাঁ, দুপাশেই ছাপ দিতে হয় শাহনাজ আপু। আপনি যেখানে যেখানে ডিজাইনটা চাইবেন সেখানে সেখানে ছাপ দিবেন, এটা ডিপেন্ড করে আপনার ডিজাইনের উপরে। আর হচ্ছে কাপড়ের ব্যাক সাইড বলতে আপনি এক পাশে ছাপ দিলে তো অন্য পাশে অটোমেটিক হয়ে যাচ্ছে, আপনার তো এ পাশে আর আলাদা করে ছাপটা লাগাতে হচ্ছে না, তাই তো? তো আলাদা করে হচ্ছে আপনার ব্যাক সাইডেও নতুন করে আপনাকে ছাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তো এবার আমরা যেটা করব, কাপড়ের পুরো অংশের মধ্যে আমি এবার মোম ব্রাশ করব, অর্থাৎ ফাটাবাটিক যেটা আছে সেটা আমি করব। সেজন্য যেটা করতে হবে আমাকে আগে কাপড়টাকে টান টান করে ধরতে হবে। টান টান করে ধরে পুরো কাপড়ের মধ্যে আমি বড় ব্রাশটা কোথায় ছিল, এখানে তো ছিল ব্রাশটা, হ্যাঁ এই তো। এই যে বড় ব্রাশগুলো আছে, বড় ব্রাশ দিয়ে আমি এভাবে এভাবে পুরো কাপড়ের মধ্যে মোম ব্রাশ করে দেবো। এতে করে যেটা হবে, আমার এখানে পুরো কাপড়টা মোম দ্বারা আচ্ছাদিত হয়ে যাবে,
তারপরে যখন আমি ডাই করব তখন সেই ফাটা মোমটা তো ফেটে যাবে, কিছুক্ষণ রাখার পরে সেই ফাটার মধ্যে রং ঢুকবে, ঢুকে ঢুকে সেখানে একটা ফাটা ফাটা একটা ইফেক্ট আসবে, যেন মনে হবে যেন মানে কিছু কিছু ফেটে গিয়েছে এরকম একটা ব্যাপার সেখানে আমরা দেখতে পারবো। হ্যাঁ, এটা আসলে নিচের ডিজাইন, এটা হচ্ছে বর্ডার আসলে। এই যে আমরা, এটা তো একটা একটা 1.5 গজের একটা কাপড়, এটা আসলে একটা আপনার ব্লাউজ পিস হতে পারে। তো যে কারণে আসলে আমি চেষ্টা করেছি যে কাপড়ের দুইটা পাশে দুইটা বর্ডার করতে, আর মাঝখানটা হচ্ছে আমি আপনার ক্রেক বাটিক বা হচ্ছে ফাটা বাটিকটা আমি করব। তো ফাটা বাটিকটা আমি পরে করে দেখাচ্ছি। এখন আমি আরেকটা কাপড় আছে আমার কাছে, সেই কাপড়ে আমি এখন মোমটা লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রুশিয়ান কালার গাঢ় হয় না, প্রুশিয়ান রঙটা মূলত হালকা হালকা রং আর কি। তো কিছু মানে যদি রংটা যদি আপনার ভালো থাকে, মানে ভালো মানের রং হয়, তাহলে আপনি গাঢ় ইফেক্ট পেতে পারেন। কিন্তু নর্মালি কিন্তু প্রুশিয়ান রংটাই হচ্ছে আপনার একটা হালকা শেডের রং দিয়ে থাকে, মানে আমরা বাংলাদেশে যে প্রুশিয়ানটা পেয়ে থাকি সেটা কিন্তু সবসময় গাঢ় রং দেয় না। সেটা যারা হচ্ছে আপনার বাটিকের বিজনেস করে বা তাদের কাছে সেইটা হতে পারে, কারণ তারা তো ভালো রং আনে, তারা সেইভাবে কাজ করে। যেহেতু আমরা লোকাল মার্কেটের উপর নির্ভরশীল রং কেনার জন্য, তো আমরা আসলে খুব একটা ভালো প্রুশিয়ান রং পাই না কাজ করার জন্য। তো যেটা আমরা পেয়ে থাকি সেটা আসলে হালকা একটা ইফেক্ট দেয়। আচ্ছা, তো এবার আমি যেটা করব, আমি আমার এই ডাইসটা তুলে ফেলছি। তুলে আমি এখন আরেকটা, আমার এখানে একটা পিঙ্ক কালার কাপড় নিয়েছি, আমি পিঙ্ক কাপড়ের মধ্যে আমি এবার বাটিক করব, মানে মোম লাগাবো আমি স্টেম্প দিয়ে। তো এটার জন্য হচ্ছে আমি এই ডাইসটা ব্যবহার করব। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন? নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে কি? ওকে, তো এবার আমি এই ডাইসটাও ঠিক আগের বারের মতোই আমি এটাকেও আমি কিছুক্ষণ এভাবে ধরে রাখবো অথবা এভাবে ছেড়ে দেবো। এটা এভাবে থেকে এটা কিছুক্ষণ এখানে মোমের মধ্যে থেকে এটা গরম হবে। গরম হওয়ার পরে তারপর আমি এটা দিয়ে আমি এখানে কাজ করব। আচ্ছা, ক্লিয়ার? বাটিক করতে কী কী রং কাপড়ে ব্যবহার করা হয় সেটা আসলে এখন সেই প্রশ্ন করার সময় নয়, কারণ এটা শুরুতেই আমি অনেকক্ষণ এই ব্যাপারে বলেছি কী কী রং আমরা ব্যবহার করে থাকি। আপনারা যদি এরকম অপ্রাসঙ্গিক প্রশ্ন যদি করতে থাকেন পরপর, যখন যে কাজ করছি তখন সেই প্রশ্ন করতে হবে। আপনি এখন সেই প্রশ্ন আমাকে কেন করবেন যে তাহিয়া তাবাসসুম বাটিক করতে কী কী রং কাপড়ে ব্যবহার করা যায়, তাই না? সেটা আমি ফার্স্টেই বলেছি কী কী রং আমরা ব্যবহার করে থাকি। আপনি ক্লাস শেষ হওয়ার পরে কষ্ট করে আপনি আমাদের যে ফার্স্ট যে পার্টটা আছে, প্রথম 2টা পার্ট, সেই 2টো পার্ট দেখে নেবেন। দেখে নিলে হচ্ছে আপনার সেগুলো আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে কী কী রং আমরা ব্যবহার করতে পারি। প্রুশিয়ান আর সালফার রং কি একই ক্যাটাগরি? সালফারের ব্যাপারে বলতে চাচ্ছি না, কারণ সালফারটা আমাদের ক্লাসের ইয়েতে নেই আর কি। ক্লাস তো আমাদের সূচির মধ্যে আছে ভ্যাট রং এবং হচ্ছে সালফার, ভ্যাট রং এবং প্রুশিয়ান রং। মূলত বাটিক করাই হয় হচ্ছে প্রুশিয়ান রং দিয়ে, কারণ প্রুশিয়ান রংটা ঠান্ডা পানি দিয়ে করা হয়। তো এখন আপনি যদি গরম পানির মধ্যে যদি কাপড়টা দেন, মোম লাগানো কাপড়টা, অবশ্যই সেখান থেকে মোমটা উঠে যাবে, তখন কিন্তু কোনো ডিজাইনই আসবে না। সেজন্য সবসময় বাটিক মানি হচ্ছে আপনাকে ঠান্ডা পানিতে কাজ করতে হবে। এখন ঠান্ডা পানি দিয়ে কিন্তু চাইলে আমরা ভ্যাট রঙও করতে পারি, কিন্তু সালফার রং যেটার কথা আপনি বলছেন, সালফার রংটা ঠান্ডা পানিতে একদমই কাজ করবে না, সুতরাং সালফারটা আমরা এখানে ব্যবহার করি না। আমরা ভ্যাট রং এবং হচ্ছে প্রুশিয়ান রং দিয়ে আমরা আজকে বাটিকটা করব। ওকে, তো আমার ডাইস গরম হয়ে গিয়েছে। ডাইস গরম হয়ে যাওয়ার পর আমি এখানে বসিয়ে দিচ্ছি। একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আনতে হবে। সবাই দেখতে পাচ্ছেন আশা করি আপুরা? বসানোর চেষ্টা করছি আমি।
মোমটা কিন্তু চুলায় থাকতে হবে এবং গরম থাকতে হবে। চুলায় একদম লো ফ্লেমে দিয়ে রাখবেন, যাতে মোমটা যাতে মানে জমে না যায়। লো ফ্লেমে দিয়ে রাখবেন, মোমটাও আপনার তপ্ত থাকলে আপনার কাজটাও ভালো হলো। সেইভাবে আসলে আমাদের কাজগুলো করতে হয়। আচ্ছা, ভ্যাট রং দিয়ে অবশ্যই বাটিক করা যায়, আমরা ভ্যাট রং দিয়েও বাটিক করবো। আপনারা সবাই নিশ্চয়ই ক্লাসের সূচিটা পড়েছিলেন যে কী কী রং দিয়ে আমরা কী কী শিখাবো, কী কী কাজ আমরা করব। সেখানে কিন্তু লেখা ছিল যে ভ্যাট রঙে আমরা কাজ করব, বা আমরা প্রুশিয়ান রঙে কাজ করব এবং ভ্যাট রঙে কাজ করব। খুব সুন্দরভাবে আসলে কিন্তু মোমটা কাপড়ে বসে যাচ্ছে। আমার কিন্তু কাপড়টা কিন্তু এখানে ডাবল পার্ট, আপনারা দেখতে পাচ্ছেন ডাবল পার্টের কাপড়, একদম দুটো পার্টে কিন্তু সমানভাবে মোম লাগছে। মোমটা গরম থাকলে আর যদি হালকা চাপ দিয়ে যদি লাগান, তাহলে কিন্তু একদম একসাথে দুটো পার্টে আপনার কাভার হয়ে যাবে। ভ্যাট রংটা যখন আমরা করব তখন আপনারা দেখবেন যে কিভাবে আমরা ভ্যাট রংটা করছি। বাটিকের জন্য ভ্যাট রংটা একটু অন্যভাবে করতে হয়, কারণ ভ্যাট রংটা অনেক অনেক আমাদের টেকসই রং, তো যে কারণে আমরা চাই ভ্যাট রংটা ব্যবহার করতে। আর যেহেতু আমাদের ভ্যাট রংটা খুব ব্রাইট শেড দেয়, কালার দেয়, এবং হচ্ছে ভ্যাট রঙে আপনার কাজ করলে সে কাজের মানটাও খুব ভালো হয়, যে কারণে আমরা চেষ্টা করি ভ্যাট রঙে কাজ করতে। কিন্তু ভ্যাট রংটাকে একটু আগে পানির মধ্যে রংটা গুলে নিয়ে তারপরে ঠান্ডা করে তারপরে ব্যবহার করতে হয়। দেখছেন তো খুবই সহজে কাজ করা যাচ্ছে, কিন্তু প্রসেসটা একটু লেন্দি। কারণ আমি শুরু থেকে বলি আপনাদেরকে, বাজার থেকে কাপড়টা কিনে আনার পরে আমরা কিন্তু কাপড়টা থেকে কিন্তু আগে মার ছাড়িয়েছি। মার ছাড়িয়ে শুকাতে কিন্তু অনেকটা সময় লাগে। তারপরে সেটা ইস্ত্রি করতে হয়, ইস্ত্রি করে তারপর সেখানে মোম গলিয়ে মোম বসাতে হয়। হ্যাঁ, অনেকটা সময়ের ব্যাপার আসলে। তারপরে আমরা যখন প্রুশিয়ান রং করবো, আপনারা দেখবেন প্রুশিয়ান রং যখন করবো, প্রুশিয়ান রংটা কিন্তু আমাদের অনেকটা সময় লাগে। অর্থাৎ প্রায় 45 মিনিট আমাদের চুবিয়ে রাখতে হয় রঙের মধ্যে, প্রায় 30 থেকে 45 মিনিটের মতো আমাদেরকে রঙে চুবিয়ে রাখতে হয়। তারপর সেটাকে আমাদের না ধুয়ে রেখে দিতে হয় প্রায় আপনার একদিন, অন্তত 12 ঘন্টা রেখে দিতে হয় রঙটা কাপড়ে বসার জন্য। তারপর কাপড় ধুতে হয়, ধুয়ে তারপর রং আপনার মোম ছাড়াতে হয় কাপড় থেকে। তারপর সে কাপড়ে মার দিতে হয়, শুকাতে হয়, ইস্ত্রি করতে হয়, অনেক লম্বা একটা পদ্ধতি। তো একে একে আমরা করতে থাকি, দেখি আমরা কতটুকু কভার করতে পারি। সব রঙের কাপড়েই আপনি বাটিক করতে পারবেন, সব রঙের কাপড়ে। কিন্তু চেষ্টা করবেন হালকা রং, হালকা শেড যেগুলো আছে সেগুলোতে কাজ করতে। কারণ আপনি গাঢ় শেডের মধ্যে তো আপনি গাঢ় রং এর চেয়ে কী দিবেন, তাই না? চেষ্টা করবেন হালকা যে রঙগুলো আছে, যেমন হালকা পিঙ্ক, হ্যাঁ, হালকা হালকা বেগুনি আছে, তারপর হচ্ছে আপনার হালকা হলুদ আছে, হালকা সবুজ আছে, হালকা লালও হয়, মানে অরেঞ্জের মতো যে শেডটা। যত রকমের হালকা কালার হয় সব হালকা রঙের মধ্যে আপনি বাটিক করতে পারবেন। কারণ গাঢ় রঙের মধ্যে যদি আপনি কাজ করেন তাহলে তো আপনি এর চেয়ে গাঢ় রং আপনাকে দিতে হবে, তখন যেটা হবে যে আপনার ডিজাইনটা ঠিকমতো ফুটে উঠবে না। সব রঙের কাপড়ই করা যায়। সেটা আপনার নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে, সাজাবো নেটওয়ার্কের সমস্যা থাকলে স্ক্রিনটা এরকম হয়ে যায়। হ্যাঁ, আপনি নেটওয়ার্কটা একটু ঠিক করার চেষ্টা করেন। আচ্ছা, একে একে আমি পুরো কাপড়ের মধ্যে কিন্তু মোমটা লাগিয়ে নিলাম। খুবই সহজভাবে কিন্তু এই কাজগুলো করা যায় যদি নিজেরা একটু সময় দেন, একটু যদি ধৈর্য নিয়ে যদি কাজ করেন, একটু মনোযোগ সহকারে যদি কাজগুলো দেখেন, তাহলে দেখবেন যে কাজগুলো কিন্তু খুব একটা কঠিন না। আমরা হয়তো মনে করে থাকি অনেক কঠিন কাজ, আমরা 2 দিনে 3 দিনে পারবো কি না। আপনাদের অনেকের মধ্যে একটা সংশয় কাজ করে যখন রেজিস্ট্রেশন করবেন তখন। আসলে সেরকম কোনো বিষয় না। আপনি মানে 1-1.5 ঘন্টা তো 2-2.5 ঘন্টার মধ্যে আপনি কাজ শিখে ফেলতে পারবেন, যদি আপনি একটু মনোযোগ সহকারে ক্লাস করেন এবং ঠিকমতো যদি বিষয়গুলো খেয়াল করেন তাহলে। আচ্ছা,
কমেন্ট করেন, আমি একটু কমেন্টও পড়ি কাজের ফাঁকে ফাঁকে। এই ব্যাপারে আপনাদের যদি আরও কিছু জানার থাকে কাপড়ে মোম বসানো নিয়ে। আচ্ছা, ভ্যাটের লাল যদি গাঢ় না হয়, আপনি প্রুশিয়ানের লাল ব্যবহার করবেন। প্রুশিয়ানের লালটা ভালো হয়। প্রুশিয়ানে কালোও করা যায়, প্রুশিয়ান দিয়ে করতে পারবেন বাটিক। আরিন রুবিনা আপু, সরি, জানি না করলে ভালো লাগবে কিনা, বাট যদি আপনাদের দেখে যদি ভালো লাগে কাজ করার সময়, আশা করি তখন পচা হলেও আপনাদের কাছে কমপ্লেন থাকবে না। পদ্ধতিটা শিখতে পারলেই হলো। হ্যাঁ, 3 দিন অবশ্যই পারবেন। 3 দিনে পারবেন। আসলে প্র্যাকটিসটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ আপনি 3 মাস কাজ শিখেও আপনি কাজ করতে পারবেন না যদি আপনার প্র্যাকটিস না থাকে কাজের। প্র্যাকটিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ শেখার ক্ষেত্রে। একটু চাপ দিয়ে দুটো পাশে মোম লাগাতে হবে। কাপড়ের যে দুটো পার্ট আছে এখানে, আমার এখানে একটু জোরে প্রেস করে দুটো পাশে কিন্তু মোমটা লাগাতে হবে, না হলে কিন্তু দেখা যাবে এক পাশে খুব বেশি মোম লেগেছে, আরেক পাশে কম লেগেছে, মানে ইভেন হলো না। তো ইভেনভাবে কাজ করতে হবে। আমি কথা বলতে বলতে কাজ করছি, সেজন্য কোথাও কোথাও আমার কম মোম লাগছে, সরি। কমানো হয়েছে। হ্যাঁ, আপনি চাইলে রং করে তারপর আবারও মোম করতে পারেন, মানে কয়েকটা ধাপে তো কাজ করা যায়। অনেকগুলো পদ্ধতি, অনেকবার আপনি চাইলে মোম লাগাতে পারেন কাপড়ে। এটা জাস্ট আপনার যদি ডিজাইন ডিমান্ড করে আপনি সেভাবে করতে পারেন। মূল যে পদ্ধতি, যে বেসিক পদ্ধতি, সেটা আপনাদেরকে শেখানো হচ্ছে। সেটা শিখতে পারলে আপনারা প্র্যাকটিসের ফলে অন্যান্য যে কাজগুলো হয় একটু বাটিকের মধ্যে একটু অ্যাডভান্স লেভেলের, সেগুলো নিজেরাই করতে পারবেন। প্র্যাকটিসটা খুব ইম্পর্ট্যান্ট। একটু মাথা খাটাতে হবে। আসলে বাটিক বলেন, টাইডাই বলেন, ব্লক বলেন, যাই বলেন না কেন, আপনার এই ধরনের কাজ মানে হচ্ছে সৃজনশীলতা। যদি আপনার মধ্যে যদি সৃজনশীল কিছু না থাকে, মানে নতুন কিছু করার বা ভালো মতো কাজ করার, প্র্যাকটিস করার যদি টেন্ডেন্সি না থাকে, আপনি কখনোই ভালো কাজ করতে পারবেন না, আপনি যত ভালো ট্রেনারের কাছে শিখেন না কেন। আসলে ট্রেনার আপনাকে যেটা করতে পারে, আপনাকে পদ্ধতিগুলো শিখিয়ে দিতে পারে, কিন্তু কাজটা সে পদ্ধতিগুলো ফলো করে কাজটা আয়ত্তে আনা, সেটা রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে আপনার এক্সপেরিমেন্ট, আপনার কি বলতে পারি আমরা এটাকে, এক্সপেরিয়েন্স বাড়ানোটা, সেটা সম্পূর্ণ আপনার নিজের হাতে। প্রুশিয়ানে এটা কোশিয়ান নয় আপু, প্রুশিয়ান, ঠিক আছে? এটা প্রুশিয়ান কালার। তো ভ্যাটে আসলে আপনার সবগুলো রঙই ভালো হয় সুলতা আপু, শুধুমাত্র লালটা এবং কালোটা বাদ বাকি সব রঙই ভ্যাটে ভালো আসে, যদি ঠিক মতো করতে পারেন পদ্ধতি মতো। আমি তো যখন কাজ করব তখন তো পদ্ধতিটা আপনারা জানবেন। আর প্রুশিয়ানেও প্রায় সবগুলো রঙই ভালো হয়। আচ্ছা, হ্যাঁ, এটা 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 রিমুভ করা যাবে। এটা হচ্ছে আপনি যদি একটু ইস্ত্রি করে দেন উপরে, একটা জাস্ট একটা একটা পেপার রেখে যদি ইস্ত্রি করে দেন, দেখবেন যে উঠে গিয়েছে। উপরে এভাবে একটা পত্রিকা ধরে যদি একটু উপর দিয়ে ইস্ত্রি করে দেন, দেখবেন যে মোমটা উঠে ইস্ত্রিতে লেগে গেছে, কাপড় থেকে মোমটা উঠে যাবে। এভাবে করা যায়। ওকে, তো আমার এই কাপড়টার মধ্যে আমার মোম বসানো হয়ে গিয়েছে। আমি এবার আমার যে কাপড়টা ফার্স্টে আমি যে কাপড়টাতে কাজ করেছি, এই কাপড়টা, এটার মধ্যে এখন আমি পুরো কাপড়ের মধ্যে মোম ব্রাশ করবো, অর্থাৎ আমি ক্রেক বাটিকের ডিজাইনটা আনবো। ধর এটা, টান টান করতে হবে, কাপড় টান টান করতে হবে। হ্যাঁ, এই তো।
তো এবার হচ্ছে আমি পুরো কাপড়ে মোম ব্রাশ করব। আপনারা চাইলে কোনো সুতা দিয়ে কাপড়টাকে টান টান করে ধরে করতে পারেন, অথবা চাইলে দুজনে মিলে ধরেও করা যায়। যেভাবে আপনার সুবিধা আপনি সেভাবে কিন্তু জোরে টান দিতে হবে। হ্যাঁ, সেটা এখনই দেখাচ্ছি সালমা আপু, সালমা শিমু, সেটাই এখন দেখাচ্ছি আমরা, যে কিভাবে আসলে সে ফাটা ফাটা ডিজাইনটা করতে হয়। ওকে, ছোট ছোট স্পেস। তো এইভাবে যেটা করব, আমরা একটু কাপড়টা হচ্ছে ফার্স্টে আমরা মোমে দিব, তারপর এনে এইভাবে লম্বা করে ব্রাশ করে দিতে হবে। এভাবে আশা করি সবাই দেখতে পাচ্ছেন আপনারা। তো এইভাবে ধরে আমাদেরকে কাজগুলো করতে হবে। এইভাবে আসলে বর্ডারগুলো ক্রিয়েট করতে হবে। আর একই জায়গায় হচ্ছে আপনার বারবার করে মোম ব্রাশ করা যাবে না। এক টানে চেষ্টা করবেন একটা জায়গায় কভার করে দিতে, বা যদি বেশি হয় তাহলে 2 টানে কভার করতে। তিন চারটা কালার আপনি ভ্যাটও করতে পারেন, প্রুশিয়ানও করতে পারেন। এটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি কোন কালার ইউজ করতে চাচ্ছেন। এটা নিজস্ব ডিজাইন, নিজের পছন্দ। ব্রাশের তো কোনো সাইজ নেই। হ্যাঁ, এটা তো ডিপেন্ড করে আপনার উপরে। আপনি যদি মোটা ব্রাশ দিয়ে করতে চান মোটা ব্রাশ দিয়ে করতে পারেন, ছোট ব্রাশ দিয়ে করতে ছোট ব্রাশ দিয়ে করতে পারেন। এখন আমাদের বড় কাপড় করতে হবে বলে আমি একটু বড় ব্রাশ নিয়েছি, কারণ বড় কাপড় করতে বেশি সময় লাগবে। এখন ছোট ব্রাশ দিয়ে করলে তো আমার অনেকটা সময় লাগবে, এত সময় তো আমাদের হাতে নাই। সুতরাং আমি একটু একটা বড় ব্রাশ নিয়েছি পুরো কাপড়ে মোমটা ব্রাশ করার জন্য। পুরো কাপড় বলতে যে অংশটা ফাঁকা আছে আমার, সে অংশটার জন্য আর কি। তো এইভাবে আসলে যেটা করতে হবে, আমাদের যে পুরো কাপড়টা আছে সবটার মধ্যে আমরা এইভাবে এক এক করে মোমটা চাইলে ব্রাশ করে নিতে পারবো। তো এখন ক্লাসের মধ্যে আসলে এইভাবে ক্যামেরার সামনে তো করা সম্ভব হয় না, আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে পুরো কাপড় ব্রাশ করবেন। এইভাবে বাকিটা আপনারা যখন কাজ করবেন ব্রাশ করে নেবেন কাপড়ের মধ্যে। আচ্ছা, হ্যাঁ অবশ্যই করা যাবে। কাপড়ে চারকোনায় বেঁধে করতে পারবেন সুলতানা খান আপু, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো এটা আমি এভাবে আমার তো হয়ে গিয়েছে। আমার বাকি আরও আরেকটা অংশ রয়েছে যদিও, কিন্তু এখন একই জিনিস একই পদ্ধতি তো, তাই আর পুরোটা করে দেখালাম না, তুলে ফেলছি আমি। আচ্ছা,
তো এবার আমার মোমের কাজ যেটা ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কাপড়ে ব্রাশ করলাম, ব্রাশ দিয়ে মোম লাগালাম, তারপর হচ্ছে কাপড়ে ডাইস দিয়ে মোম লাগালাম। এবং আপনারা যদি চান যে আপনারা ট্রেসিং করে আগে ডিজাইনটা এঁকে অথবা হাতে ফ্রি হ্যান্ডে একটা ডিজাইন এঁকে তারপর তার মধ্যে চাইলে চিকন ব্রাশ দিয়েও কিন্তু মোমগুলো অ্যাপ্লাই করতে পারেন, ডিপেন্ড করে আপনার ডিজাইনের উপরে। আচ্ছা, হ্যাঁ, কাজ শেষ হওয়ার পরে গরম পানি দিয়ে গরম পানির মধ্যে দিয়ে রাখবেন কিছুক্ষণ, গরম পানি দিয়ে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে আপনার ডাইসগুলো। তারপর হচ্ছে আপনার ব্রাশ যেগুলো যেগুলো ইউজ করা হয়, কারণ মোমের জিনিস তো, মোম তো আর নর্মাল পানিতে উঠবে না, গরম পানি দিয়ে ধুলে উঠে যাবে মোমটা। আচ্ছা, কাপড়টা উঁচুতে রাখলে ভালো, তাহলে আপনার ইভেনভাবে মোমটা লাগে কাপড়ের মধ্যে। কাপড়টা হ্যান্ড পেইন্টের ফ্রেমের মধ্যে নিয়েও কিন্তু আপনারা মোমটা কাপড়ে ব্রাশ করতে পারবেন, কোনো সমস্যা নেই। মোম লাগানোর পর নর্মালি ছড়িয়ে রাখবেন, নর্মালি হচ্ছে মেলে দিবেন, যেভাবে আমরা কাপড় ধোয়ার পরে মেলে দিই সেভাবে রেখে দিবেন কাপড়টা। এখন বিষয় হচ্ছে কাপড়টা এই যে মোম লাগালাম, মোম লাগানোর পরে এই কাপড়টা আমরা কি করব, আমরা কাপড়টা অন্তত পক্ষে একদিন 24 আওয়ার আমরা কাপড়টাকে রেখে দিব, কারণ এই 24 আওয়ার মধ্যে মোমটা কাপড়ে ঠিক মতো বসবে, সেট হবে, সময় লাগবে আর কি মোমটা কাপড়ে সেট হওয়ার জন্য। তারপরে যে হচ্ছে আমরা রং করব। তো আজকে হচ্ছে আমরা কাপড়ের মধ্যে মোমগুলো লাগালাম এবং আমরা কালকেও রং করব এবং আজকেও আমরা রং করব। আমি আপনাদের সুবিধার জন্য আমি গতকাল একটা কাপড়ে করে রেখেছি। চুলাটা সরাতে হবে। তো আপনাদের সুবিধার জন্য আমি যেটা করেছি, গতকাল আমি একটা কাপড়ের মধ্যে এটা একটা জামার কাপড়, দেখেন এটা একটা জামার কাপড়, এখানে 3 গজ কাপড় আছে। আচ্ছা, অন্যদেরও কি ভিডিও আটকে যাচ্ছে? তাহলে একটু একটু জানান, তাহলে আমি নতুন করে আবার লাইভে আসবো, কারণ অনেকটা সময় হয়েছে, একটা ব্রেকও দরকার আছে আমাদের। যদি মনে হয় যে অনেকের যদি আটকে আটকে যায় তাহলে আমি নতুন করে আবার আসবো, আর যদি শুধু ওনার সমস্যা হয় তাহলে তো সেটা মানে চাই না যে আমরা নতুন করে আবার আসতে। ওকে, আচ্ছা দেখেন এই যে কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে হচ্ছে আমি আগে গতকাল আমি মোম লাগিয়ে আজকে রেখে দিয়েছিলাম। তো এখন এই কাপড়টার মধ্যে কিন্তু মোমটা সম্পূর্ণভাবে বসে গিয়েছে, অর্থাৎ যতটা সময় গিয়েছে ধীরে 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 কিন্তু কাপড়টা মোমটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। এর ফলে যেটা হবে, যখন আমি কাপড়ের রঙটা দিব তখন মোমের ডিজাইনটার ভিতরে রং ঢুকে যাওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। আচ্ছা, ওকে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করতে পারি। আমি এই বাটিকের নাম শুনিনি, আফরোজ আপু, তুলিকা বাটিকের নাম আমি শুনিনি, আজকে আমিও শুনলাম। হতে পারে তুলি দিয়ে ডিজাইন করা হয়েছে বা ব্রাশ দিয়ে ডিজাইন করা হয়েছে, সেই কারণে এটাকে তুলিকা বাটিক বলতে পারে। কিন্তু এমনিতে তুলিকা বাটিক বলে স্পেসিফিক কোনো বাটিক হয় কিনা সেটা আসলে আমার জানা ছিল না আপু। আচ্ছা, তো দেখেন আমি আজকে রং করে দেখাবো কিছুটা কাপড়, আর আজকে যে কাপড়ে ব্রাশ করছি সেগুলো আমি আগামীকাল রং করব। সুতরাং আমি আজকে আপনাদেরকে কিছুটা রঙের ধারণা দেওয়ার জন্য আমি এখানে একটা জামার কাপড় আমি রং করে নিয়েছি, সরি, জামার কাপড় আমি মোম লাগিয়ে নিয়েছি। দেখেন এই অংশটা হচ্ছে জামার বডির অংশটা, উপরের দিকের অংশটা, আর নিচের দিকের এটা হচ্ছে জামার নিচের পাটটা। তো এখন আমি যেটা করব, এটার মধ্যে আমি রং করতে চাই। আর মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সেলাই করে নিয়েছি, সেলাই করে নিয়েছি এই কারণে, কারণ আমি দুটো পাশে দুটো রং করব। আর যারা আপনারা টাইডাই জানেন, আপনারা তো জানেনই যে টাইডাই কীভাবে আমরা করি, যে একটা সেলাই করে দিয়ে তারপর দুটো অংশকে সেপারেট করে দেওয়া আর কি। এভাবে আমি এবার সুতাটা টেনে যে সেলাই করেছিলাম আমি, সেই সেলাইটা আমি টানলাম, টেনে সুতাটাকে কাপড়টা কুঁচকে নিলাম, এত করে যেটা আমার লাইনটা সমান হবে আর কি। কারণ লাইন যদি সমান না হয়, আঁকা বাঁকা হয়, তাহলে তো আপনার কাজের মধ্যে প্রফেশনাল লুকটা আসবে না। সেই জন্য আমরা যেটা করে থাকি, সেলাই করে তারপর একটা টান দিয়ে নিই, এতে করে লাইনটা সমান হয়, দেখতেও ভালো লাগে, কাজের মানটাও বাড়ে এবং এটা সেল হওয়ার বা কাস্টমারদের কাছে পছন্দ হওয়ার কিন্তু পসিবিলিটিও বেড়ে যায়। আচ্ছা আচ্ছা, ওকে,
আহ, আপ- আফিয়া আফিয়া ইফজা, তাই তো? নাবিয়া আপু, আপনার প্রশ্নটার উত্তর হচ্ছে আপনি যেটা করবেন যে পেন্সিল দিয়ে দাগ দিবেন অথবা চক দিয়ে, কখনো কলমে দাগ দিবেন না, কারণ কলমের দাগটা কাপড় থেকে উঠতে চায় না, আপনার দেখা যাবে অনেকবার ধুতে হচ্ছে বা অনেকটা সময় লাগছে আপনার এটা ক্লিন করতে, সেটা করা যাবে না। আমরা যেটা করে থাকি মূলত কাপড়ে হচ্ছে পেন্সিল দিয়ে এঁকে তারপর আমরা সেলাই করে নিই। আচ্ছা, তো আমি এবার যেটা করবো, আমার তো মোম ব্রাশ করা তো হয়ে গিয়েছে, আমি এবার আমার টেবিলটা ঠিক করে নিলাম। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে আমার কাপড়টা। আজান হচ্ছে, আমি একটু পরে কথা বলি। হুম, আমি কাপড়টা আপনারা দেখতে থাকেন যে কিভাবে আমি ডিজাইনটা করেছি। এক পাশে অর্ধেক করেছি হচ্ছে আমি বড় ডাইসটা দিয়ে, যেটা দিয়ে আজকে আমরা কাজ করেছি। এই যে এই বড়টা দিয়ে হচ্ছে আমরা এই অংশটা করেছি, আর এই ছোট যেটা ছিল সেটা আমরা করেছি হচ্ছে এই ডাইস দিয়ে, এটা দিয়ে করেছি। তো এরকম আসলে বিভিন্ন ডাইস তো পাওয়া যায়, আপনারা বলাই হয়েছে আপনাদেরকে, আপনারা এনে পছন্দ অনুযায়ী সাইজ অনুযায়ী ডাইস কিনে এনে আপনারা চাইলে কিন্তু কাজ করতে পারেন। আচ্ছা, তো মোম যেহেতু ব্রাশ করা হয়ে গিয়েছে, মোম লাগানো হয়ে গিয়েছে কাপড়ে, আর এই কাপড়টা যেহেতু আমি 24 আওয়ার অলরেডি, এখনও হয়নি যদিও বা, কিন্তু প্রায় কাছাকাছি হয়েছে 24 আওয়ারের, গতকাল আমি করেছিলাম। তো এবার আমি চাইলে কিন্তু এই কাপড়ের মধ্যে আমি রং করতে পারি, সাথে সাথে যদি আপনি মোম লাগিয়ে কাপড় রঙে দিয়ে দেন তাহলে যেটা হবে, কারণ মোমটা তো বসতেও সময় লাগে কাপড়ের মধ্যে, তো কাপড়ের যদি ঠিকমতো মোমটা না বসে তখন কি হবে, মোমের ভিতরে রং ঢুকে যাবে ডিজাইনের ভিতরে। আর যদি আপনি 24 আওয়ার অথবা আরও 1-2 দিন সময় নিয়ে যদি আপনি কাপড়ে মোম রং করেন, তাহলে যেটা হবে আপনার ডিজাইনটা ভালো মতো আসার একটা চান্স থাকে। ঠিক আছে, তো আমি এবার এটা বেঁধে নিচ্ছি, বেঁধে নিয়ে তারপর আমি এই অংশটার মধ্যে আমি করব হচ্ছে গোল্ডেন ইয়েলো, আর এই অংশটার মধ্যে আমি করব হচ্ছে কি করা যায় এটার মধ্যে, গোল্ডেন ইয়েলোর সাথে আমার লাইটটা অফ হয়ে গেল। ওকে, আচ্ছা, তো আমি এটা করে নিচ্ছি। তো আমি যেটা আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আমি এক পাশে দিব হচ্ছে আপনার ভ্যাটের যে পার্পল রঙটা আছে, বেগুনি রঙটা, সেটা আমি দিব এই পাশে, আর এই পাশটায় আমি দিব হচ্ছে ভ্যাটের কি বলে এটাকে, ফুশিয়ানের যে পিঙ্ক কালার সেটা, অর্থাৎ বেগুনি আর পিঙ্ক দিয়ে আমি একটা ডিজাইন আজকে ক্রিয়েট করে দেখাবো আপনাদেরকে। তো আমি সেলাইটা করার পরে আমি জাস্ট একটা বাঁধন দিয়ে নিচ্ছি, না হলে তো আবার কাপড় রঙটা পাস করবে, ছিঁড়ে গিয়েছে জোরে টান দেওয়াতে। সুতাটা একটু স্টেবল হতে হবে। তো সুতাটা যদি আপনার মনে হয় যে দুটা লেয়ারে হচ্ছে না, 3টা বা 4টা লেয়ার দিয়ে আপনি সুতাটা টান দিয়ে, মানে সুতা দিয়ে সেলাই করে নেবেন কাপড়টা। আচ্ছা, আর বাঁধতে হবে কিন্তু জোরে, না হলে কিন্তু রং পাস করবে, মানে খুব টাইট করে বাঁধতে হবে কাপড়টা, সুতাটাই ভালো না আমার। যতটুকু হয়েছে এটাতে কাজ হয়ে যাবে, সমস্যা হবে না কোনো। আচ্ছা, তো এবার আমি যেটা করব, আজকে আমি শুধুমাত্র প্রুশিয়ান রংটা আপনাদেরকে করে দেখাবো। তো এই অংশের মধ্যে হচ্ছে আমি প্রুশিয়ানটা করব, আর এটার মধ্যে ভ্যাট করবো। ভ্যাট রংটা আমরা আগামীকাল আমরা করব। তো প্রুশিয়ান রং হবে আমার এই অংশটার মধ্যে। তো বাজে কয়টা এখন, আর 10 মিনিট আছে, 5টা বাজে। এটা টাইডের সুতা নয়, এটা নর্মাল, মানে আমাদের একটু মোটা সুতা, ক্রুশের সুতা ছিল এটা। হ্যাঁ, অরেঞ্জ দিলে ভালো হয়, অরেঞ্জও দিতে পারি আমরা চাইলে, খালেদা আপু। তাহলে আমরা রেড কালার আমার কাছে আপাতত নাই, সুতরাং আমরা রেড কালার করতে পারছি না।
আমি যেটা করব, আমি বেগুনি রং করব, আর হচ্ছে হয়তো বা এখানে আমি বেগুনের সাথে গোল্ডেন ইউলো করতে পারি, কারণ বেগুনি আর গোল্ডেন ইউলোর যে একটা কম্বিনেশন সেটা খুব ভালো হয়। তো আমি সেটাই করি, গোল্ডেন ইউলো রংটা। গোল্ডেন ইউলোতে অনেক কাজ করা হয় আমার, একটু টেস্ট চেঞ্জ করি, পিঙ্ক আর বেগুনি দিই, সেটাই বেটার, আর কোনো কনফিউশন না। কারণ গোল্ডেন ইউলো আমার অনেক প্রিয় একটা রং, যে কারণে দেখা যায় আমার প্রায় সব কাজে আমি গোল্ডেন ইউলো ব্যবহার করতে চাই। তো একটা মনোটনি ব্যাপার চলে আসে। তো আমি গোল্ডেন ইয়েলো দিয়ে আপনাদেরকে কাজ করে অবশ্যই দেখাবো, তবে এটার মধ্যে না, এটার মধ্যে আমি বেগুনি আর হচ্ছে গোলাপের যে কম্বিনেশন সেটা আমি করে দেখাই, আশা করি খুব একটা খারাপ হবে না। ওকে, তো যেটা করব এখন, আমি এই কাপড়টা আমি একটা পলিথিনের মধ্যে ভরে রাখবো, কারণ আদারওয়াইজ যেহেতু আমি এই পাশটা এখন রং করব, এই পাশটা যদি পলিথিনের মধ্যে আমি ভরে না রাখি তাহলে কিন্তু এই পাশের মধ্যে কিন্তু রংটা লেগে যেতে পারে। সেই কারণে যাতে এখানে যাতে রং না লাগে, মানে এই অংশের রং যাতে এই অংশে না লাগে, সেজন্য আমি এই অংশটাকে এখন পলিথিনের মধ্যে ভরে আমি রেখে মানে সিকিউর করে রাখবো এটাকে। তো আমার মনে হয় আমার একটা ব্রেকে যেতে হবে, কারণ অনেকটা সময় হয়েছে, আমি টায়ার্ড হয়ে গিয়েছি। তো আমি একেবারে এখন বাজে হচ্ছে 4:52 বাজে, তো আমি একদম 5:05 আমি আবার লাইভে আসবো। আমার কিছু পানি টানি জিনিসপত্র লাগবে রং করার জন্য, সেই জিনিসগুলো নিয়ে একটু রেস্ট নিয়ে আমি আসবো। আপনারা একটু রেস্ট নেন, 5:05 আমি আবার লাইভে আসছি।